আসার পরে ওর সাথে যোগাযোগ চলছে এখন ওর সাথে গোপনে এই রমজানে যোগাযোগ এই তাহলে টাকা আমার হাজবেন্ড টাকা পাঠাইলে মিলব। তখন আমি কি রে হাজবেন্ড আপনি জানেন না? আমি কই না। পরে ওইখানে বসে আমার ছবি দেখা, এটা আমার বরের ছবি। তখন আপনি জানলেন মেয়েটা বিবাহিত? আচ্ছা, ফাইন, ভালোই তো। আমি এটা 3-4 বছর ধরে শুনছি, আমি শুনছি আপনাদের অনুষ্ঠান। শুনেছেন রেগুলার? আপনার কি কখনো মনে হয়েছে যে এই অনুষ্ঠানে আপনার আসতে হতে পারে? না, আমার মনে হয় নাই, কিন্তু আসলে এই কাজের পরে আমার মন টানছে। আচ্ছা, আমি আজকে যে গল্পটা এখানে প্রচার করছি প্রিয় শ্রোতা, এই গল্পটা খুব সেন্সিটিভ, বিশেষ করে বিবাহিত মানুষদের জীবনে খুব সেন্সিটিভ একটা গল্প, এবং এই গল্প থেকে অনেক কিছু শেখার আছে। সুতরাং আমরা বশির ভাইয়ের কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবো এবং আশা করছি যে শেষ পর্যন্ত গিয়ে আমরা একটা মেসেজ পাবো। তো বশির ভাই, আপনি শুরু করেন, আপনার যেখান থেকে বলতে মন চায়। জি, আমার শৈশব থেকে শুরু করি। জি প্লিজ। আমার ছোট থেকে আমার লেখাপড়া ওরকম বেশি একটা করতে পারি নাই, মোটামুটি চলার মতন আর কি। তখন সংসারে মোটামুটি এর অভাব ছিল। আমরা 4 ভাই 4 বোন, সংখ্যা একটু বেশি ছিলাম। জমিতে যেটা হইতো ধান টানেতে ওরকম হইতো না। বাবা কৃষক ছিল, বাবার সাথে মোটামুটি শ্রম দিছি। শ্রম দেওয়ার পরে যখন 96-তে আমি ঢাকায় আসি, কোনো অবস্থায় যে কোনো একজন আর পিস ধরে। আচ্ছা, ঢাকায় এসে পরে বাবা কি করতেন? বাবা কৃষক। আচ্ছা, যে কোনো অবস্থায় ঢাকা আসি। ঢাকা আসার পরে আমি প্রায় অনেক কাজ, 2-3টা বিভিন্ন কাজ করছি হোটেলে সেই। তখন আমি বিল্ডিং কনস্ট্রাকশনের লাইনে একজনের সাথে ঢোকার পরে বেশ কিছুদিন কাজ করার পরে ওইখান থেকে আমার ছোট সময় একটু ফেসটা অনেক ভালো ছিল। এক ইঞ্জিনিয়ার আর কি আমাকে খুব ভালো জানে, উনি বেশ পার্সোনালিভাবে কাজটা আমার শিখায়। যাই হোক, উনি কাজটা শিখাবার পরে মোটামুটি আমি ভালো একজন মিস্ত্রি হয়ে যাই। হওয়ার পরে আমি ওইখান থেকে উনি কাজ দিয়ে দেয় আমাকে। আচ্ছা, লেখাপড়া বেশি দূর করা হয়নি? বেশি করা হয় নাই। আচ্ছা, তখন উনি আমাকে কাজ দিয়ে দেয়। কাজ দেওয়ার পরে এই যাবৎ মনে করেন ভালো কন্ট্রাক্টারি করেছি, টুকিটাকি হইতে ভালো ক্যাটাগরিতেই। আসার পরে আমি যখন 2000 সালে আমার ওই পাশের বাসায় আমার যে ওয়াইফ, ও পাশের বাসায় আসে। তখন তো ওয়াইফ হয়নি, মানে পরিচিত কেউ একজন? হ্যাঁ, পরিচিত কেউ একজন, ছোট তখন, ও 5-এ লেখাপড়া করে আসছে। তখন আমার একটা ফ্রেন্ড ইয়াতে থাকে, ভাড্ডায়। ও আমার বাসায় যায়, বাসায় গিয়ে বলে যে দোস্ত দেখ, এই মেয়েটা অনেক সুন্দর হবে, এটা যদি তুই এটাকে ফলো করে নাইলে আমি বাস লেগে যাই। হ্যাঁ, বাস আমি বললাম ঠিক আছে, আমি ভাবে দেখি। ভাইবে দেখলাম, দেখে মেয়ে ভালো লাগলো, তোমার পরিস্থিতি তাহলে ঠিক আছে, লাভ তো আর বারবার করা যায় না, তো চলো গ্রামের বাড়ি খোঁজ নিয়ে দেখি। তো বাড়ি গেলাম, আমাদের এক থানার ভিতরেই ওর গ্রামের বাড়িতে খোঁজ নিলাম। জাস্ট ওর বাবা মোটামুটি লোক ভালো, কিন্তু গরিব। আচ্ছা, আশপাশে খবর নিলাম, খুবই ভালো লোক কিন্তু গরিব। চিন্তা করলাম, আমার বন্ধু বলে চলে, গরিব বলে তাতে কিছু না, লোক ভালো, তাছাড়া আমিও ভালো। বাস আস্তে আস্তে মনে করেন ওর সাথে আমি জড়াই গেলাম। ওরে অনেক ভালো কিছু চকলেট দিতাম, কিন্তু ও তো ওটা বুঝতো না, ছোট মানুষ বুঝতো না। তখন ও আবার যখন 5-এ পরীক্ষা দিয়ে আসছে আর কি, ও আবার বাড়িতে যায়। বাড়িতে যাওয়ার পরে কেমন জানি আমার ওর প্রতি টান হয়ে গেছে। টান হওয়ার পরে আমি আবার একা বাড়িতে গেছি। বাড়িতে গিয়া ওর বাড়ি খুঁজে ওর বাড়িতে যাই, ওর মামাগো বাড়িতে গেছে। ওর আম্মা এখানে, আব্বা আম্মা এখানে থাকে। ওর বাড়ি কোথায় ছিল? ওর বাড়ি কোথায়, জেলা কোথায়? আমাদের মির্জাগঞ্জ থানায়। ও, মানে একই এলাকায়। আচ্ছা আচ্ছা। পরে ওর আব্বা মা ঢাকা থাকতো, ওর মামার বাড়ি থেকে পড়তো। আচ্ছা, পরে ওর খালার বাড়িতে গেছি, ভালো আপ্যায়ন করছে, খাওয়া দাওয়ান দিছে। আমি বলছি যে এই অবস্থা, আমি ঢাকা থেকে আসি, একই জায়গায় থাকি, আপনার সাথে দেখা করতে আসলাম। ও তার মেয়েটা কোথায় আছে? তখন উনি নিয়ে গেছে। ও আমাকে দেখে এমন এক চিৎকার দিয়ে পিছনে গেছে, বাড়ির পিছনে। ওরে আর জোর করে আনা যায় না। কেন চিৎকার কেন দিয়েছে? যে আর না জানি কোন ভয় পাইছে। আমি বলছি তোমাকে আমি আগে বলছি, বাড়িতে গেলেও কিন্তু আমি নিয়ে আসবো, এরকম বলছি। মনে ওইটা ওর স্মরণ আসছে। ওকে ওকে। পরে বয়সের ডিফারেন্স? হ্যাঁ, আমার বয়সের ডিফারেন্স 10 বছর। 10 বছরের। আচ্ছা, ঠিক আছে। তারপর পরে ও ওই পিছন থেকে ওর খালা অনেক রিকোয়েস্ট করে আনছে যে তোর ভাইয়া তোর দেখতে আসছে, তুই পলাইলি। তখন আসার পরে আমি বলে আমি চলো ঢাকা গেলে আমার সাথে চলো তোমার আব্বু আম্মুর কাছে, আর নাইলে আমি চলে গেলাম। বাস আমি রাত্রে চলে আসছি। চলে এসে ওর আব্বু আম্মুর পরের দিন বললাম আপনার বাড়ি গেছিলাম। বিশ্বাসই হয় না। তখন তো অ্যাভেলেবেল ফোন খুব কম থাকতো। তখন একজনের সাথে যোগাযোগ করছে, হ্যাঁ আসছিল। এখন হেরা কয় আমাদের বাড়িতে গেছো, কি আপ্যায়ন করছে না করছে, আমার খুব মানে মন খারাপ লাগতেছে। ওর আম্মা খুব ভালোবাসতে আমাকে, একবারে ছেলের মতনই। এই বাসায় যেতাম, ওদের জন্য কিছু নিয়ে টিয়া যাইতাম। ওর ছোট একটা ভাই ছিল, ওর ভাইটার জন্য কিছু নিয়ে যাইতাম। এরকম করতে করতে ও যখন বাড়িতে আসে,
আবার 8 পরীক্ষা দিয়ে আবার চলে আসে ঢাকায়। ঢাকায় যখন আসে তখন আমার মামার নির্বাচন চলে। ও যেদিন ঢাকায় আসে ওই দিন আমি বাড়িতে মামার নির্বাচন করার জন্য চলে যাই। আচ্ছা, ব্যাস ওর খবর পাইছি যে ও চলে আসছে। আমার ছোট বোনরে বলছি যে ও ঢাকা আসছে, তুই একটু ওরে দেখিস বা ওর সাথে চলিস, সময় দিস। ব্যাস আমি তাড়াতাড়ি করে নির্বাচনটা শেষ হওয়ার পরের দিনই চলে আসলাম। চলে আইসা ওর সাথে কথাবার্তা বললাম। হঠাৎ করে ওর বাসায় একদিন আমি বিকালে গেলাম। বিকালে যাওয়ার পরে ওর এখানে একটা প্রস্তাব ছিল, ওর ফুফাতো ভাই আর ফুপু এদের আর আমার শ্বশুরের সাথে মানে কমিটমেন্ট হয়েছে, তার মেয়ে দেবে আর তার ছেলের জন্য নেবে, এরকম একটা কমিটমেন্ট ছিল। থাকার পরে ওখানে আমি যখন গেছি তখন ওরা আর কি বলছে যে এটা তো ওইখানে ওই ছেলেটা আসছে, ওরাও কিছু জানে যে আমি এই মেয়ে পছন্দ করছি। ওরা সবাই কিছু কিছু জানে। জানার পরে ওইখানে ওর ফুফাতো ভাই আরো লোকজন নিয়ে যায় আমাকে মানে অপমান করার জন্য। আচ্ছা, তখন আমি একটা মেয়ের ঘরে আমি ওর সাথে জাস্ট কথা বলছি, আপনি আদার্স ওর সাথে খুব পবিত্র সম্পর্ক আমার, আদার্স কিছু না। এখন ওরা লোকজন পোলাপান নিয়ে গেছে, এখন তো আমার মান সম্মান যাওয়া কায়দায়। আমার ভাই আছে চাস্তো ভাই এখানে একটা প্রাইমারি হেডমাস্টার। আচ্ছা, তখন ও বলতে একজনে বললে এমন বেটার তুমি ভাই, এখন তো মান সম্মান যাওয়ার কায়দায়। পরে এখন ওর সাথে আমার ওই রকমই না যে ও আমার কোনো সাপোর্ট দিবে, এরকম আমার মানে কনফিডেন্স ছিলাম। তখন ও উঠে বলে যে আপনারা বহুত জ্বালাইছেন, ও আসছে আমার বাবার ঘরে, হ্যাঁ আমি খবর দিচ্ছি আমার কাছে আসছে, আপনারা কি চান? ও বলছে? হ্যাঁ, ও বলছে আমার ওয়াইফ। ওকে, ওয়াইফ তো তখনো হয়নি না। তখন ওর ফুপু মানে একভাবে মানে ওর ধাক্কাইতে যায়। তখন ও একটা বটি পায়ের দ্বারা ছিল, বটিটা লইছে যে এইখানে কেউ ঢুকলে একবার কোপামো। তখন ওরা মানে রাগ করে চলে আসছে। তখন আমার একটা ভাগনা ছিল, ভাগনা আবার ও বাজে ছেলেবেলেগুলো ও চলতো। পরে বললাম যে মামা এই ঘটনা। মামা কয় কি কয় আপনি এখন নিয়ে আসবো মেয়ে আসলে। আচ্ছা, ঠিক আছে চল। তো আসলে ওরে বললাম যে তুমি আমার সাথে যাইবা? কয় কোথায়? আমি কি আমার বাসায়? কয় ঠিক আছে যাবো। ও আমার সাথে চলে আসছে। আর ওর ছোট বোনটা ছিল আর ভাইটা ছিল। এই বোনটাকে কোলে নিয়া, বোনটা তখন মানে 3 বছরের আর ভাইটা 6 থেকে 7 বছরের। কোলে নিয়ে চলে আসছে। আসার পরে আমার বাসায় যখন আসে মায়ে কয় এটা কি করছো? আমি কই মা ওটা তো নিয়ে আসছি। এখন আব্বা তো অনেক রাগ, আব্বা কিন্তু ঢাকাই তখন, আমি নিয়ে আসছি। আব্বা অনেক রাগ। মায়ে বলছে ছেলে যখন আনছে কিভাবে মান সম্মান রক্ষা করবা, বউ করে ঘরে রাখবা, এইটার ব্যবস্থা করো। আচ্ছা। পরে আব্বা এক পর্যায়ে নরম হয়ে গেছে। আমার চাচারে খবর দিছে এই অবস্থা। চাচাই বলছে আগে এখান থেকে সরান। পরে ওরে বোকরা পড়াইয়া একটা বাসায় নিয়ে গেছি। আপনি আর ওইখান থেকে একটা বাসা আছে ওই যেগুলা নিউসি ব্লকের ছোট ছোট বাসাগুলা, ওই বাসায় ও আমার এক পরিচিত এক বাসায় নিয়ে যাওয়ার পরে রাত্রে যখন 1টা বাজে তখন মানে ওই বাসাটা থেকে আমরা খবর পাই যে ওই বাসায় যার বাসায় গেছি সে আর ফুফাতো বোনের বান্ধবী, ওরাও খবর পাইছে ওরা আমার ধরাই দেবে, মানে আর 10 মিনিট থাকলে ধরাই দিত। আমি হঠাৎ টের পাই, আমি বললাম আপা একটু বাইরে যাবো। ঠিক আছে তুমি যাও। আমি ওরেও হাতে নিয়ে যাবো, আমাদের পার্সোনাল কথা আছে। বাসার বাইরে গিয়া একজন আর হাতে একজনে ধইরা এমন দৌড়াইতেছি রাইতের। তখন একটা ওর বয়স কত তখন? 13+। 8 পরীক্ষা দিয়ে আসছে আর আপনি তখন 22-23 বছর। আপনার 10 বছরের যদি ডিফারেন্স হয় তাহলে তাই হওয়ার কথা। হ্যাঁ 22-23 আচ্ছা এরকম। পরে দৌড়ে গিয়ে আমি 6 নাম্বার এক অ্যাডভোকেটের বাসায় উঠছি। উনি হইলে আপনার ল কলেজের প্রতিষ্ঠিত, উনি একজন ভালো অ্যাডভোকেট, নোটারি হাউস পাবলিক। তখন ওনার বাসায় উঠি, ওনার বাড়িতে কাজ করাইছি আমি আবার কন্ট্রাক্টারি করেছি। বললাম যে খালি এই অবস্থা। বলছে এটা কি করছো বাবা, তুমি 8-এ পড়া একটা মেয়ে নিয়ে এসছো, আইনত অপরাধ। তখন সে বললো কি হ্যার ওই যে মেয়ের কাছে ওরে রাখলো আর আমার এর একটা পেশকার ছিল এর কাছে শুইতে দিল। তো সকালে বললো যে শোনো তোমার একটা কথা বলি, আমার তো এইটাগুলো করা সম্ভব না, অন্য উকিল দ্বারা করাইতে পারবা, তোমার যত টাকা খরচ লাগে তুমি 1010 টাকা নাও, অন্য জায়গায় করাই নিবা, কিন্তু আমি তো মনে করো একজন বড় একজন, আমি এ ধরনের কাজ করতে পারবো না। তো ওনাদের সারাদিন রইলাম। আমার আম্মা ভাত রান্না করে পাঠাইছে, ওর মেয়ের মা আমার আম্মার সাথে যোগাযোগ করে সেও খাবার নিয়ে আসে, কয়ে পাঠান, মানে গোপনে গোপনে আমার শাশুড়ির সাথে সম্পর্ক ওর সাথে ভালো, এরা খোঁজ খবর নিচ্ছে। নেওয়ার পরে আমরা এক পর্যায়ে ওইখান থেকে ঠিক করি আমরা প্রিয়াঙ্কা হাউজিং এ এক উকিল আমাদের প্রতিবেশী গ্রামের, ওই উকিলের ঠিক করে বলছে পারবো আমি করতে। তা ওইখানে যখন নিয়ে আসার পরে পথে একটু মানে সামথিং প্রবলেম হয়, পরে আরেকটা বাসায় উঠি। আরেকটা বাসায় ওঠা আবার রাত্রে ওই বাসায় পুলিশে আপনার করে, ওরা পুলিশ কেস করে থানায়, পুলিশ করে। তখন ওই ভাবি বলছে যে না এখানে তো আসে নাই, উনি ফেরত দিছে। আমরা তো ওই বাসায় ছিলাম, তা উনি ফেরত দিছে। পরে আমার ওই যে মাস্টার যে ভাই সকালবেলা গেছে, আর ওইখানের মানে প্রভাবশালী একজন আছে ওনাকে নিয়ে, যে আমরা সামাজিকভাবে ফাঁড়িতে বইয়া আমরা মিলমিশ করাইয়া
বিয়ে শাদী দিয়ে দিম, তোরা বের হয়ে আয়। আচ্ছা, তো আমি বাইরে বললাম যে আপনি শুধু পাস করছেন, আসলে আপনার দিক নেই। হ্যাঁ, এইখানে যে আপনার পুলিশ পাড়িতে গেলে মেয়েকে চাপ দেবে, আপনার মেয়ে আলটিমেটলি আমার উল্টো বলবে, তখন আমি ফাঁসে যাবো। এটা আমার দ্বারা সম্ভব না, আপনি বুঝে দেখেন। বলছেন না আমি বুঝবো এটা। তখন যখন এই কথা বলে আমি আর বাইরের কথা শুনি না, আমি বাসা চেঞ্জ করে ফেলাইছি সাথে সাথে। ওকে, সাথে চেঞ্জ করে আমি সরাসরি অ্যাডভোকেটের বাসায় উঠছি। বাসায় ওঠার পরে ভাবি অনেক সাপোর্ট দিয়েছে, অ্যাডভোকেটের ওয়াইফ। এই সাপোর্ট দিয়ে বলছে ও আমার বোন আর ও আমার দেবর, হ্যাঁ যাই হোক ওদের বিয়ে হইতেই হবে যে কোনো অবস্থায়। আর হাজব্যান্ডে বলছে তুমি ব্যবস্থা করবে সব। তখন উনি সাপোর্ট দিচ্ছে। যখন এদিকে আমার মিতে আছে একটা, উনি দৌড়াইতে আছে, লোকজন সব গুছাইতে আছে। আর আমার বাবাও একটু, আমার বাবাকেও মানে পুলিশে একটু করে রাখছে, নোটিশ দিয়ে রাখছে। বাবা একটু মানে দূরে সরে আছে। তখন আমি ফজরের নামাজের সময়, আমি তো ছোটবেলায় খুব উচ্চ লাফাইতে পারতাম, এত ভারী ছিলাম না। ফজরের সময় আপনার একটা যেমন তেমন একটা হাউজিং এর গেটের বাউন্ডারি, ওইটা উকিল সাহেব বারান্দায় বসেই ছিল, যে গেল কেন, মেয়েটা রেখে পলাই গেল কিনা, এরকম কিছু ভাবছে। আবার চলে আসার পরে গেট খুলে দিছে। সাব্বাস, তুই এত বড় গেট উচার লাফাইছো, তোর মনে আসলে অনেক আনন্দ আছে, এই জন্য লাফাইতে পারছো। আমি তো উচ্চ লাভ আগে থেকেই পারি, তারপরে এখন একটু সাহসটা বেশি ছিল। বাস উকিল কোর্টে নিয়ে গেছি। কোর্টে নেওয়ার পরে কোর্টে বসে আর কি বিয়ে হয় আমাদের, কোর্ট ম্যারেজ হয়। আচ্ছা, হ্যাঁ কোর্ট ম্যারেজ হওয়ার পরে ওইখানে কাবিন রেজিস্ট্রি হয়। বিয়ে করলেন তখন ওনার বয়স কত? ওনার বয়স 14 বছর। 14 বছর, হ্যাঁ। আচ্ছা, তারপর ওইখানে কোর্ট ম্যারেজ হওয়ার পরে কাবিন রেজিস্ট্রি হয়। কাবিন রেজিস্ট্রি হইলো যাইয়া উকিল সাহেবের বউ বললো 3 লাখ টাকা আমার বোন, আমরা সবাই বললাম 1 লক্ষ টাকা। পরে উকিল সাহেবের বউ লগে গেছে, বলছে না 3 লাখই হবে, ঠিক আছে হোক 3 লাখ। তো ওখানে আমরা সামথিং 500 টাকা জমা দিয়ে আসি ওই কাবিনের কাগজটা নেওয়ার জন্য। পরে বছরখানে গেলে আমি বললাম কাবিনের কাগজটা উঠাই আনা লাগে না? ওইটাতে তুমি যে আরো 2-1000 টাকা খরচ করে উঠাই আনবা, কি দরকার? এই 2-1000 টাকা আমরা খরচা করবো, কাবিন দিয়ে কি হইব আমার? চলছে। আপনার ওয়াইফ? হ্যাঁ, ওয়াইফ বলছে। বাস অনেক ভালো সংসার চলছে আমাদের। চলার পরে পক্ষ থেকে কি মেনে নিল? শ্বশুর পক্ষ থেকে? শ্বশুর পক্ষ মেনে নিছে 8 মাস পরে। 8 মাস পরে আমি মানে ওরকম পর্যায়ে যাই না, আমার আত্মীয় ওরা সবাই গেছে, আমার ছোট বোনাই ছিল, ওকে না নিয়ে যাইতে পারি না, আনুষ্ঠানিক পর্যায়ে যাই নাই। তারপর বেশ এরা মেনে নিয়েছে, খাওয়া দাওয়া চলছে, এদের ভিতরে আমার আসা যাওয়া পাতলা। এরকম হইতে আমার 2 বছরের পরে মেয়ে হলো। আচ্ছা, আমরা ওই কাবিন করে আসার পরে বাসায় আসি। বাসায় আসার পরেই পুলিশ আসছে। আচ্ছা, পুলিশ আসার পরে পুলিশ আর কি জিজ্ঞেস আমার এক রুমে ডাকছে যে আপনি তো মেয়ে করে অপহরণ করে আনছেন। বলছি যে না, আমি তো অপহরণ করি না। তারপর আপনি মেয়ের কাছে শুনে রাখেন। তো ওরা ডাকছে, সামনে জিজ্ঞেস করছে তোমাকে অপহরণ করছে, তোমার বাবা মামলা করছে? আমার বাবা যদি মামলা করে থাকে করুক, আমি ইচ্ছাকৃত ওনার ঘরে আসছি, আমার হাজবেন্ড স্যার আমি কিছু জানি না। বাস সংসার চলছে, খুব সুন্দর ভালো চলছে। এই মেয়েটা হইলো, ভালোই চলছে। এরপরে মেয়েটার 4 বছর পর একটা ছেলে হলো। আলহামদুলিল্লাহ ভালোই চলছে। আমারও কাজ বাজ ভালো, অনেক ভালোভাবে চলছে, লোকজনের সাথে ভালো কমিটমেন্ট, খুবই একটা ফেমাস ভালো। এরপরে আপনার এই যে আমার শালাটা, আমার একটাই শালা ছিল, ওই শালাটা মোটামুটি বড় হয়ে ওর লেখাপড়া মানে ছেড়ে দিছে। ছেড়ে দেওয়ার পরে ওরে ঢাকাতে এনে কি করবো, এমব্রয়ডারি কাজ শিখতে দিলাম। ওকে, এমব্রয়ডারি কাজ করছে। এই শালাটা বড় হয়ে গেছে, বিয়া শাদী, শালিটাও বিয়া দিয়েছি, আমি দিয়েছি বিয়া। আচ্ছা, পুরো ফ্যামিলির দায়িত্ব আমার কাছে। এখন আমি ওদের ফ্যামিলির যা কিছু সব আমি। আর যেদের সাথে কেস মামলা ছিল ওরাও আমার ছাড়া কিছু বোঝে না। ওরা একটা মাছ রান্না করে খেলো, আমাকে ডাকে আগে। পরে এখন মাঝখানে শেষ পর্যায়ে আপনার সংসার তো ভালো চলছিল। আমার বছর 3 বছর আগে, 3 বছর প্লাস আর কি, আমি বাড়িতে একটা মসজিদ করে, এই মসজিদে আমার অজান্তে আমি সেক্রেটারি। সবাই বানায়, গ্রামের সবাই বানায়। ওখানে আবার আমি যাওয়ার পরে ওরা আরো মিটিং দেয়, গ্রামের মেম্বারই নির্বাচন হবে, আমি তো আমরা তোমাকে রাখার জন্যই করছি। আমি বলছি হিসাবে আমি জড়াবো না, আমাদের এলাকার ভিতরে ভালো ছিল এরকম নাই। পরে আমি একজন রেখে দিছি, উনি পাস করছে। তখন ওই মসজিদে আমি সৌরবিদ্যুৎ, তারপরে এভরিথিং আপনার কার্পেট, এগুলো আমি মানেই দিই আমি। যাই হোক, আমি একটা সেক্রেটারি ওরকম পালন করি, আর সবকিছু আমি বেশি বহন করি, এই জন্য আমাকে সম্মানও করে। দেখো ওইখানে গেলাম, ওইখানে আমি এর আগে আমার ওয়াইফের আবার দ্বিতীয়বার 8 বছর পরে আবার কনসার্ট হওয়ার পরে আমি ওইখানে গেলাম। তো বললো যে এইখান তো হয়ে গেছে মিস্টেক, এখন কি করবা? ঢাকাতে যখন আসি তখন টেস্টে আসে 2টা বাচ্চা। আপনি যে বেবিটাকে রাখতে চাচ্ছিলেন না, সেখানে টুইন বেবি। যখন আরো মানে চিন্তিত, আমার ওয়াইফও অনেক দুর্বল হয়ে গেছে। এখন আমি তখন বললাম যে যা দিছে আল্লাহ দিছে, এগুলো নিয়ে তুমি কোনো চিন্তা করো না, টাকা পয়সা তো আমার কোনো অভাবই নাই, ভালোই আছে, সমস্যা নাই। তো আমার শাশুড়িও পাশাপাশি আমার ফ্ল্যাটে আনিয়ে লাইছি, তারা 2জন মানুষ ফ্ল্যাটে আনছি। আনার পরে আমার শালা চাকরি করে ওইখানে থাকে।
এরপরে আমার বাচ্চা 2টা হয়, সিজার হয়। সিজার হওয়ার সময় ওই 2টা বাচ্চা 2 নাম্বার মেডিকেলে আইসিইউতে রাখা হয় 8 দিন। ওইখানে আমার বেশ টাকা যায়, সব মিলে প্রায় 2 লাখ টাকার মতন খরচ হয়। আচ্ছা, খরচ হয়। বাচ্চা 2টা ভালোই ছিল। হঠাৎ করে আমার শাশুড়ি ডিসিশন নেয় এরা বাড়ি চলে যাবে, আমার শালা অনলাইনে ব্যবসা করবে, সে তার ফ্রেন্ড নিয়ে থাকবে, ওদের বাড়ি পাঠিয়ে দেবে। ঠিক আছে, যান বাড়ি। পরে ওরা বাড়িতে যায়। বাড়িতে যাওয়ার পরে সপ্তাহখানেক পরে আমার শাশুড়ি আবার ঘুরে আসে, অফার দেয় যে আমি ওদেরকে বাড়িতে নিয়ে যাইতে চাই, আমার বাড়িতে। বললাম না, আমার বাড়িতে যাবো। হয়, বাড়িতে নিয়ে যেতে চাই। পরে আমি ওনার রিটার্ন করছি। রিটার্ন করার পরে আমার শালাটা হট করে অসুস্থ হয়ে পড়ে, ব্রেন টিউমার ধরা পড়ে আমার শাশুড়ি বাড়িতে থাকতে। তখন আমি মোটামুটিভাবে ট্রিটমেন্ট করাই, একদিনই আপনার 12,000 টাকা ট্রিটমেন্টে যায়। পরে ওই দিন রাত্রে অসুস্থ হয়ে পড়ে আমার বাসায় বই, আমার শাশুড়ি থাকে বাড়িতে। তখন বাসায় আমরা নিউরোসায়েন্সে নিয়ে যাই, ওইখানে ধরা পড়ে ব্রেন টিউমার। তো ওইখান থেকে ঢাকা মেডিকেলে ভর্তি করি। ঢাকা মেডিকেলে ভর্তি করাতে 1 মাস পরে ও মারা যায়। একটাই ছেলে, মানে খুব প্রিন্সের মতন চেহারা ছিল আমার শালার। এই তবে ও আমার খুব ফ্রেন্ডের মতনই চলতো, যদিও ছোট। ওর জন্য আমার খুব যা বলার মতো, আমার খুব মন কাঁদে প্রায় ওর কথা মনে করলে। আর ও এত মানে মিশুক ছিল সবার সাথে। তখন আমার শাশুড়ি বললো, আমার তো বাড়ির থেকে আর আসবো না, ওদের থাকলে আমার একটু ভালো লাগবো। তো যখন ভালো লাগবে তা নিয়ে যান। এই ওরা বাড়ি চলে যায়। আমি এখানে একা একটা ফ্ল্যাটে থাকা সম্ভব না, অনেক ভাড়া পড়ে যায়, 13-14 হাজার টাকা। আমি একটা ছোট দেখে রুম নিলাম। যেই রুমটা নিলে ওই সামনাসামনি ওই মেয়েটা, রুমটা যখন নিলাম 4-5 দিনের ভিতরে ওই মেয়েটা প্রায় আপনার আমি পানি গরম দিলে ও বলতে যে একটা ফ্যামিলির ভিতরে ব্যাচেলার একটা লোক দিয়ে রয়েছে, এটা কেমনে চলে, এরকম কিছু বলতো। ব্যাস, আমি আর মাঝখানে ও আমার থেকে ফোন নাম্বার নেয়, আমার ফেসবুক আইডিতে অ্যাড হয়। হঠাৎ করে একদিন পানি গরম দিয়েছি, ও উঠে বলে কি, ও আপনার SMS করে, আপনার পানি হয়ে গেছে, উঠায় রাখছি, আপনার গেটটা খুলেন, আমি দিয়ে যাই। মেয়েটা আপনার মাস্টার্স কমপ্লিট করছে, অনার্স। আরেকবার যদি একটু বলতেন, মেয়েটা কিভাবে আসছে আপনার বাসায়? আমার সামনাসামনি বাসা। আচ্ছা, মানে ফ্ল্যাটের মতনই রুম, আমি একটা রুমে, ওরা একটা রুমে থাকে, ও দুলাভাইয়ের বাসায় থাকে। মানে আপনার একই ফ্ল্যাটে, সামনের ফ্ল্যাটে হচ্ছে ওনারা ভাড়া আসছে, এরকম কিছু একটা। তখন আপনি ঢাকাতে ছিলেন, আপনার ওয়াইফ হচ্ছে বাড়িতে, উনি সন্তান সম্ভব বা বাচ্চা কাচ্চা হয়ে গেছে সবকিছু তখন? হ্যাঁ। আচ্ছা, তো উনি বাড়িতে গেছে কেন? উনি বাড়িতে গেছে, এখানে আমার শাশুড়ি ওই যে তার ছেলে মারা গেছে, সে বাড়ি থেকে আসবে না, ওই সময়টা। আচ্ছা আচ্ছা, তো ওই সময়টা আমার 2টা বাচ্চা নিয়ে এখানে জলতে হইলে বুয়া রাখতে হয়, বুয়ার দ্বারা সব কাজ হয় না, ওখানে মা থাকলে তো একটু হেল্প করে। 2টা বাচ্চা নিয়ে অনেক কষ্ট। তার মানে আপনার ওয়াইফকে আপনি বাড়ি পাঠিয়ে দিয়েছেন, ওই সময়টাতে আপনি একা একা ঢাকায় কাজ করছেন? একা একা। তো আপনার সামনের ফ্ল্যাটে হচ্ছে হলো এক ভাড়াটিয়া ছিল? হ্যাঁ, ভাড়াটিয়া। ওই মেয়েটা ওর দুলাভাইয়ের বাসায় থাকতো, দুলাভাই। আচ্ছা, হ্যাঁ। তখন ওই আমাকে মেসেঞ্জারে প্রথম করে, SMS করার পরে আমি আবার পানিটা নিয়ে আসি, আমি দিয়ে আসি। আমি না, ঠিক আছে। পানি একসাথে নিয়ে আসার বিষয়টা আমি একটু বুঝলাম না, মানে পানি আসার ব্যাপারে পানি যে আপনার রান্নাঘর তো একটাই, রান্নাঘরে পানি ফুটাতে দিয়ে আসি, ওইখান থেকে পানি যখন হয়ে যায়, আমি তো রুমে একাই বসে আছি। তো ও আমাকে মেসেঞ্জারে SMS করে যে আপনার পানিটা হয়ে গেছে, আপনি পানি নিয়ে যান, না দরজাটা খুলেন, আমি দিচ্ছি। তা আমি আবার দরজা খুলে আমি নিজেই নিয়ে আসি, না আমি দিয়ে আসি। আমি না, ঠিক আছে, ধন্যবাদ আপনি। তখন ও আর কি এই থেকে 4-5 দিন পরে ও রাত্রে আমাকে SMS করে, খাইছেন কিনা, ঘুমাচ্ছেন, বাড়ি খবর নিচ্ছেন, এইসব আর কি। আচ্ছা, টুকিটাকি হয় আর কি মেসেঞ্জারে। যখন হওয়ার পরে মেসেঞ্জারে অ্যাড করেছিলেন কিভাবে? মেসেঞ্জারে ও আমাকে, ওরা আমার তো মানে রিয়েল আইডি, আমার ছবি টবি দিয়ে আইডি না, কিন্তু আপনাকে খুঁজে পেলো কিভাবে? একটা মানুষের সঙ্গে পরিচয় না হলে তো আপনি আলটিমেটলি মেসেঞ্জারে ওইভাবে তো খুঁজে পাওয়ার কথা না। আপনার কাছ থেকে নিশ্চয়ই আগে চেয়েছে, বা আপনি তার কাছ থেকে চেয়েছেন? সরি, আমি চাই না, আমি ওর রুমে ফোন চার্জে দিয়েছিলাম। ও বলছে যে আপনার পাসওয়ার্ড দেওয়া আছে ফোনে, ফিঙ্গার দেওয়া, একটু খুলে দেন। তা আমার ওরকম মোবাইলে কোনো সিক্রেট কিছু ছিল না। আচ্ছা, এই জন্য খুলে দিছি। তো ওইখান থেকে ও কয়, আপনার আইডি কি, আপনার রিকোয়েস্ট পাঠাইছি, দেখেন। আচ্ছা আচ্ছা, ইন্টারেস্টিং। ওকে, তারপর পরে এইভাবে চলছে। ও একদিন 3-4 দিন পরে সকালে আমার 10টার দিকে বলে, কয় আমি একটু ব্যাংকে যাবো, জনতা ব্যাংকে, আমার সাথে একটু যাবেন? আমি কই, যাওয়া যাবে, কিন্তু এইখান থেকে না, আমি ওইখানে আগাই থাকি, আপনি তারপরে যাইেন। তার মানে বিষয়টা এরকম দাঁড়াচ্ছে যে আপনি জানতেন যে মেয়েটা আপনাকে স্পেশাল প্রেফারেন্স দিচ্ছে, এবং আপনারও সেখানে একটা মত ছিল? না না না, এটা আমি বলি, তখন আমি যদি এলাকা থেকে ওর সাথে আমার ব্যাংকে যাইতে হইবে, আমার সাথে একটু আমি চিনি না, রাইট? হ্যাঁ, যেন ও যদি আমি বলছি এলাকা থেকে যদি যাই, আমি এলাকায় 20-21 বছর থাকি, সবাই চেনে আমাকে। আমার প্রশ্নটা সেটাই, যে আপনি যদি এলাকা থেকে যান, লোকজন খারাপ বলবে, বা অন্য কোথাও যদি লোকজন দেখে, সেটাও খারাপ বলার সম্ভাবনা আছে। দরকার কি আপনার মেয়েটার সঙ্গে গেলে আমি যেতে পারবো? রাইট, আমি সেটাই বলছি। তো দরকার কি আপনার মেয়েটার সঙ্গে যাওয়ার? ও আমার রিকোয়েস্ট করছে, তো রিকোয়েস্টটা অন্য কেউ যে কেউ করতে পারে। মানে আমি বলতে চাচ্ছি যে আপনার এখানে সম্মতি ছিল,
মন থেকে সম্মতি ছিল, সেটা আপনি এগ্রি করবেন কিনা জানি না, বাট সিচুয়েশন তাই বলতেছে। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে ডেফিনেটলি, কারণ আপনি যদি মনে করেন যে মানুষজন কি বলবে সেটা থেকে আপনি আপনার সেন্স আছে মানুষজন কি বলবে, ওকে তাহলে মানুষজনকে অ্যাভয়েড করে ওকে আমার কোম্পানি দিতে হবে, তার মানে ডেফিনেটলি আপনার এখানে এগ্রি ছিল। অবশ্যই ছিল সিচুয়েশন তাই বলতেছে। হ্যাঁ বলেন। তারপর ওখানে যাই, ও ব্যাংকে আবার ওই টাকা পাঠায় ওর মামাকে, টাকা পাঠায় নিচে নামে কয় আমি তাহলে আমি চলে যাই, কয় চলেন কিছু খাই। এখানে একটা জিনিস খেয়াল করবেন, আমি এতক্ষণ ধরে শুনছিলাম, এখন এসে একটু জোর দিচ্ছি, আমার শ্রোতাতে যারা আছেন তারা একটু খেয়াল করবেন। আমি এই জায়গাগুলো একটু জোর দেওয়ার পেছনে একটা কারণ আছে। কারণটা হচ্ছে শুরুটা এভাবেই হয় আসলে, এই যে ছোট ছোট বিষয় না, তখন দুজনেই আসলে ব্যাপারটা এরকম থাকে যে না এতটুকুই তো, এর বেশি কিছু না, এতটুকুই তো, এর থেকে আর কি সিরিয়াসলি কিছু ভাবার আছে। কিন্তু ইনভলভমেন্ট আসলে এভাবেই শুরু হয়, তারপরে একটার পর একটা আসতে থাকে এবং একটার পর একটা জড়িয়ে যেতে থাকে, এবং তখন আর ফিরে আসাটা খুব ভয়ানক রকমের ডিফিকাল্ট হয়ে যায়। এবং দ্যাটস ওয়াই এই জায়গাটার পরিণতি জেনে এই ছোট ফিলিংসের জায়গাটাই মেরে ফেলাটা বেটার। মানে আপনি যদি প্রথম দিনই ধরেন যে সময়টা আপনাকে ডেকেছে ব্যাংকে, বা আপনাকে যখন বলেছে পাসওয়ার্ডটা দিয়ে দাও, ওইটা যদি আপনি না করতেন, বা আপনি যদি ব্যাংকে ওনার সাথে না যেতেন, মেয়েটা হয়তো আপনার দিকে আগাতো না। যদি আপনার কথা সত্য হয়ে থাকে তাহলে কিন্তু ওটা ওইখানেই শেষ হয়ে যেত। কিন্তু আপনি আগাইছেন, সেও সাহস পাইছে, সে একটু আগাইছে, আপনিও আগাইছেন, বা আপনি একটু আগাইছেন, সেও আগাইছে, আগাইতে কিন্তু সামনের দিকে হয়তো বা কিছু একটা হয়েছে। যাই আমরা তারপরে ওইখানে যখন রেস্টুরেন্টে আমরা নাস্তা করতে গেছি, ও বলছে যে আমি বিল দেবো। আমি না চিন্তা করছি এটা মেয়ে মানুষের থেকে খাবো, তাহলে আমি দিই 400 টাকা সামথিং বিল আসছে, দিয়ে চলে আসলাম। আমি ও বলে চলেন, আমি ঠিক আছে আপনি জান আমি পরে আসবো। পরে আসলাম, ও বাসায় পৌঁছে আমাকে SMS করছে, বাসায় পৌঁছে গেছি। ওকে ঠিক আছে। পরে বাসায় আসলাম, ও আমার খাইছেন, আমি বলছি হ্যাঁ খাইছি। অত কিছু আমি লিখতাম না। ও এত কথা বলার সুযোগ পেত? ওর বোন দুলাভাই কোথায় থাকতো? ওর দুলাভাই ব্যবসা করে, আর ওর বোন অফিস করে। ও, তার মানে বাসার ভিতরে আপনারা দুজনেই থাকতেন? দুজনেই থাকি। আর আমার তো ব্যবসা, মনে করে আমি বিকাল 5টায় বের হই, আবার সকালে 11টার দিকে বের হইলে হয়। বুঝতে পেরেছি। তার মানে সিচুয়েশন একটা ব্যাপার খেয়াল করবেন যে বাসার ভিতরে উনি ওনার ওয়াইফের ফ্যামিলি চলে গেছে বাড়িতে, আর ওনার বন্ধুলা ভাই হলো ব্যস্ত। ভদ্রমহিলার নামটা আমরা জানতে চাইব না আপনার কাছ থেকে, ঠিক আছে আপনি যেভাবে বলছেন সেভাবেই বলেন। তারপর বলবো না। পরে আপনার ও চলে যায় বাসায়। বাসায় চলে যাওয়ার পরে আপনার ও তো আমাকে SMS দেয়। SMS দেওয়ার পরে আপনার আরও 2-3 দিন হয়। ও বললো যে আমি কিছু কেনাকাটা করবো, আপনি যদি সাথে যাইতেন, কিছু মনে না করলে। আমি বলছি যে আমি তো 1 নম্বরেই থাকি, আপনি যখন যাবেন আমাকে ফোন দিয়েন। ও 1 নম্বরে গিয়ে ফোন দিছে, আমি মুক্তযুদ্ধ মার্কেটের সামনে। আমি তাহলে আমি গ্রামীণ সেন্টারের সামনে চলে আসেন। ওখানে চলে আসে, ওই কেনাকাটা করলো, ও 2টা ড্রেস কিনলো, কিন্তু ড্রেস 2টা নিম্নমানের, আমার পছন্দ হয় না। পরে বলছে যে আরও নেওয়া লাগে, বাড়িতে যাবো শীঘ্রই, তাহলে টাকা আমার হাজব্যান্ড টাকা পাঠাইলে তুমি নেবো। তখন আমি কি রে হাজব্যান্ড, আপনি জানেন না? আমি কই না। পরে ওইখানে বসে আমার ছবি দেখা, এটা আমার বরের ছবি। তখন আপনি জানলেন মেয়েটা বিবাহিত? আচ্ছা, ফাইন, ভালোই তো। পরে আমি বলছি ঠিক আছে, টাকা যদি দরকার হয় আমার থেকে হাওলাত নেন, নিয়ে কেনেন। পরে আমি ঠিক আছে, আমি হাওলাত দিলাম। ও আরো 2টা ড্রেস কিনে 1400 টাকা করে টাকা দিলাম। পরবর্তী টাকা হাত যে আমার কেমন জানি ওর প্রতি ইনভলভ হয়ে গেছি। ঠিক আছে, লাগবো না, পরে দিলেও হইবে, আপনি পাঠাইলে, এখন আপাতত ঠেক সারেন। পরে আরেকদিন দেখি ও ছাদের উপরে বসা ফোনে কাঁদতেছে, মানে খুব এইভাবে। আমি জিজ্ঞেস করলাম আপনি ফোনে কাঁদেন কেন, কি হয়েছে? কয় দুঃখের কথা বলবো না। বললাম বলেন। পরে বললো যে আমার ওই কোচিংয়ে টাকা দিতে পারি না, এই জন্য টাকা পাঠায় না, আমার হাজব্যান্ডও পাঠায় না, বাড়ি থেকেও তো দিতে পারতেছে না। কোচিং এর টাকা মানে উনি BCS কোচিং করতেছিল, BCS পরীক্ষার প্রিপারেশন নিচ্ছিল। হ্যাঁ, আচ্ছা। পরে আমি বললাম কত টাকা? বললো 4000 টাকা। আমি ঠিক আছে, আপনি কান্নাকাটি বাদ দেন। আমার ছোট থেকে অভ্যাস, কেউ যদি কোনো অসহায় থাকে তার পাশে দাঁড়াইতে পারলে আমার খুব ভালো লাগে। আচ্ছা, এটা উনি হোক না কেন, খুব ভালো গুণ। হ্যাঁ, বলেন। তারপর পরে এটা আপনার ওনাকে বললাম আপনি নিচে আসেন, টাকা নিয়ে যান। পরে নিচে এসে টাকাটা দিলাম, ও খুব খুশি হলো। পরে ও যাইয়া ওই ইয়াতে কোচিংয়ে টাকা দিল, ও আবার আমাকে SMS দিল, ধন্যবাদ, টাকা আসলে আপনি এটা দিয়ে দিব। তো দিয়ে দেবো। এরপরে আর ওর সাথে ভালো একটা সম্পর্ক হয়। পরে একদিন বলে চলেন একটু ঘুরে আসি। কোথায় যাবেন? কয় আমার ভাইয়ের বাসায় যাবো বাড্ডাতে, আপনার ভাই তো আপনারা চিনে, চলেন। বাট গেলাম বাড্ডাতে আসলাম আমরা একটা প্রাইভেট কার্ডে। তো ওখানে আসলাম, আমি ওর কাছে থেকে একটু সরে বসছি, কিন্তু আগাই বসছে। ও হঠাৎ করে প্রাইভেট কার্ডে থেকে ওর মাথায় চাংড়া দেয় নাকি, এটা কোনো ওর ভাবছিল, আর আমি জানি না। ও আমার মানে একবার গায়ে ঢইসা পড়ছে। আমি মানুষে দেখলে মন্দ বলো, তুমি আগাও না এখানে। কয় আমার তো খুব খারাপ লাগতেছে, আমার একটু ধরেন প্লিজ। এই তো আমি একটু মাথাটাতে পানি দিলাম। ও ভাড়টা ওই সুবস্ত্র সামনে নেমে গেল ওর ভাইয়ের বাসায়। আমি ঠিক আছে আপনি যান, আমি চলে যাই। কত দূর নেমে গেছে, আবার রিটার্ন আমার ফোন দিচ্ছে, কোথায় আপনি? আমি কি তো কয় ভাই তো এখন বাসায় পাবো না, ভাই তো ফোনও ধরে না,
চলেন আমরা সামনে কত ঘুরে আসি। হাতিঝিলে একটু ঘুরলাম, ঘুরে সন্ধ্যা হয়ে গেল। ওরে কয় এখন যাই, ভাই বাসায় আসছে এখন। তোর ভাইয়ের বাসায় চলে গেল, আমি বাসায় চলে গেলাম। এই বাসায় যাইতে যেতে অনেকগুলা মেসেঞ্জারে SMS করছে, বাসায় SMS করছে। সারা রাত তো মেসেঞ্জারে কথা হয়, অনেক কথা, অনেক করলেন, হেল্প করলেন, ভালো লাগলো, এইসব মানে বিস্তারিত আমার যত প্রশংসা আর কি এগুলো করতেছিল। তো এইসবে বাড্ডা থেকে 2 দিন পরে যায়। 2 দিন পরে যাই আমি বাসার সামনে গেটে, ওই সামনে যায়, সামনে সালাম দেয়, হাসি দেওয়া কথা বলে। এরপর বাড্ডা থেকে জানি কি জানি পিঠা নিয়ে গেল আমাকে, চারদিকে তাকাই আমার রুমে থেকে এরকম পিঠা দিয়ে দিল, বেশ খাইলাম, ভালো। এরকম চলছে। ফার্স্ট আবার 2-3 দিন পরে 1 নম্বরে বসে ফোন দেয়, আমি চলে যাই। কয় ইয়াতে যাবো, শ্যামলি যাবো। আমি চলো শ্যামলি হলে সিনেমা দেখলাম। আচ্ছা, হ্যাঁ, বাট 3-4 দিন সিনেমা দেখার পরে আপনাকে একটা প্রশ্ন করি। জি, আপনার তখন কি মনে হচ্ছিল যে আপনি যে সম্পর্কের মধ্যে জড়ায় যাচ্ছেন বা মেয়েটার সঙ্গে ভাবে মিশতেছেন, এটা নিজের ভিতর থেকে কি ভালো লাগছিল? প্রশ্ন আসছিল না এখানে? আমি একটু কথা, ও আমাকে বলছে যে আপনি এমন কিছু মনে করেন না, আমি ফ্রেন্ডলি, যার আপনি একটা ভালো, আমার বেস্ট ফ্রেন্ড, হ্যাঁ, আপনাকে নিয়ে আমি বন্ধু চললাম, এই আপনি এমন কিছু মনে করেন না আবার, এটাও আমাকে বলছে। হ্যাঁ, আমি জাস্ট ঠিক আছে। তো ওরকম 4-5 দিন সিনেমা দেখি। পরে আবার একদিন বললো কি, আপনি বঙ্গবন্ধু সাফারি পার্ক চেনেন? আমি বললাম হ্যাঁ চিনি তো। হ্যাঁ, কখনো গেছেন? আমি 2-3 বার গেছি। আমি আমার ওই যে স্কুলের একটা পিকনিক হয়, ওদের স্যার আমাকে বলে আর কি, ওদের সাথে যাই। তো ওইখানে আমি গেছি। আমার একটু ওইখানে যাইতে হবে, আপনি নিয়ে যাবেন? আমি হ্যাঁ অসুবিধা নেই, যাবো। কয়তে আমার হাজব্যান্ড টাকা পাঠাইলো, তারপরে আমি যাবো। আর হাজব্যান্ড টাকা পাঠাইছে, টাকা পাঠাবার পরে আমি তারপরে দিন টাকাটা আমার মোবাইল ট্রান্সফার করে দিয়েছে। আপনার মোবাইল টাকা দিয়েছি, কালকে যাবো কিন্তু। আমি ঠিক আছে। ওইখানে যাওয়ার পথে, আসার পথে আমার একটা ফ্রেন্ডের বাসা আছে, ওর বাসায় আমরা দুপুরে খামো, ওকে বলে দিই আমি। আচ্ছা ঠিক আছে। সকাল উঠে বলে আজকে যাওয়া যাবে না। হ্যাঁ, তারপরের দিন বলে যে আপনার ফ্রেন্ডের বাসায় যাবো আগে। মানে হ্যাঁ যাবো, আপনার ফ্রেন্ডগুলো চেনার দরকার আছে আমার। আমি চেন, অসুবিধা কি? ও থাকে উত্তরা, আমার ফ্রেন্ড একটা বড় একটা প্লাট নিয়ে থাকে। তো ও আমার একবার ছোটোকালের ফ্রেন্ড। ওর বাসায় যখন গেলাম, ওরা বাইং হাউসে চাকরি করে, ওরা হাজব্যান্ড ওয়াইফ 2 জনে, বাচ্চাটা ইয়ার ক্যাডেট স্কুলে পড়ে। ওর বাসায় গেলাম, ওকে ফোন দিলাম, ও আসলো। ও আসার পরে বলছে যে আমরা বাসায় পৌঁছেছি 2টায়। ও বলছে কি করবা? ঠিক আছে, রান্না বান্না করো তোমরা। ও বাজার সাজার করে দিয়েছে, মুরগি কিনে দিয়ে গেছে, ও রান্না বান্না করতেছে। রান্না বান্না করে আমরা 4টার দিকে খাইছি। ওই বাসাটা যখন যাই, তখন ওই দিনই আর কি ফার্স্ট অনেক সম্পর্ক ওনার সাথে হয়। হওয়ার পরে ওইখান থেকে আপনার রাতের 8টায় চলে আসি। আমার ফ্রেন্ড আসে, আমার ওয়াইফ আসে। আসার পরে একাত্রে মিললে আবার খাই। খাওয়ার পরে ওইখান থেকে বাসায় আসতে আসতে আমাদের ওখান থেকে আমি 8টায়, বাসায় আসতে 10টা বাজে। 10টা বাজে ওর বোন ওরে ইচ্ছা মতন বকছে। বকার পরে ওর বোন আবার আমার খুব ভালো জানতে। হ্যাঁ, ওর বোন আমার কাছে বিচার দিচ্ছে, দেখেন ও একটা মেয়ে মানুষ, ওর হাজব্যান্ড আছে, ওর এই যে 1টা বাজে গেছে বাসা থেকে, আর রাত 10টা বাজে আসছে। মানে আপনারা দুজন আলাদা আলাদাভাবে বাসায় ঢুকেছেন? আলাদা আলাদা বাসায় ঢুকছে, আমার কাছে বিচার দিচ্ছে। আমি ওরা কইলাম, এই তুমি এটা করলা কেন? তুমি বলে যাবা না আপার কাছে, তুমি এরকম যাবা? হ্যাঁ, কয় হায় না, আমার ওই ছাত্রীর বাসায় অনুষ্ঠান ছিল, আমি না ভুলই করছি, সরি, আর হবে না। হ্যাঁ ভাই, আপনি বলেন দেন না, আপা মাফ করে দেব। এই তাই আমি ঠিক আছে আপা, নেক্সট আর হবে না, এখন মেনে নেন আজকে। বাস মেনে নিল, কিন্তু আসলে তো আমার কাছে ছিল। এই যখন এই পর্যায়ে ছিলাম, থাকার পরে 4-5 দিন পরে আমি একদিন ফজরের নামাজ পড়া বোটানিক্যাল এর ভিতরে হাঁটি। আমি ফজরের নামাজ কন্টিনিউ পড়ি, মাঝখানে গ্যাপ গেছিল, এখনো কন্টিনিউ পড়ি। তখন ওর দুলাভাই আমার সকালে ফোন দিয়েছে, ভাই আপনি কোথায়? আমি তো বোটানিক্যালের ভিতরে আছি। আপনি তাড়াতাড়ি বাসায় আসেন। আমি বললাম যে না জানি কোন ঘটনা, আমার খুব মানে গার পশম টসম দাঁড়ায় গেছে। কে ফোন দিয়েছে আপনাকে? ওর দুলাভাই। আচ্ছা, হ্যাঁ। তখন আমি গেছি, আমি বাইক নিয়ে তখন যাই না ঘুরতে, আমি বাইক নিয়ে বোটানিক্যালে গেটে রাইখা বাইক, তারপর চলে যাই ভিতরে। তখন হাইটেই তাড়াতাড়ি চলে আসছি। কি হয়েছে? তাই ও মারে বাবারে করে চিৎকার দেয়া কাঁদতেছে ঘরে। হ্যাঁ, দেখেন ও কাঁদতেছে, পেটে ব্যথা হওয়ার ব্যবস্থা করেন। তা আমার মামতো শালার একটা মানিকগঞ্জ ইন্টার্নিং ডাক্তার, ওরে ফোন করলাম, ও একটা ইঞ্জেকশন লিখে দিল যে ভাইয়া এটা করান। তাই আমি একটা ডিসপেন্সারিতে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর ইঞ্জেকশন করার পরে পেইনটা একটু কমার পরে আবার ঘন্টা 2 পরে আবার পেইন শুরু হয়েছে। তখন ওর বোন আবার অফিস থেকে আসছে, আইসা কয় ভাই আমার বোনটারে আপনি বাঁচান। হ্যাঁ, টাকা পয়সা আমার কাছে নাই, যে আপনি যা খরচ করেন সব দিমু, আপনি আমার ভাই আমার বোনটারে বাঁচান। পরে এই সরারদি মেডিকেলে নিয়ে যাই। মেডিকেলে নিয়ে ওইখানে আর কি জিজ্ঞাসা করে যে হাজব্যান্ডের সাথে সম্পর্ক কেন বা কেমন, সব কিছু ডিটেলস। ভালোই সম্পর্ক। ওইখানে মানে আমার রেফারেন্সি ভর্তি করে 5 দিন থেকে 5 দিন দেখাশোনা, টাকা পয়সা আর্থিক যাবতীয় আমি মনে করেন দেখাশোনা করতেছি, আর ওর বোনও। ওইখান থেকে যখন মেডিকেল থেকে রিলিজ নিয়ে আসি,
আবার দ্বিতীয় পরে আর একটা টেস্ট থাকে, ওই টেস্টের দিনও আমি নিয়ে যাই। হ্যাঁ, ওই টেস্টের দিনে মানে ও আবার আমাকে ইনভাইট করতেছে ওই ওরকম একটা সম্পর্কের জন্য। তারপরে আপনার যখন ওই দিন ইনভাইট করতেছে আমি রাজি হয়ে গেলাম আসলে। বাসায় আসি, বাসায় আসতে ওই দিন আবার আমরা হলে সিনেমা দেখে তারপর ওইখানে গেছি। বাসায় আসতে অনেক, আপনার বন্ধুর বাসায় না, এটা আর একটা আমার ভাবি ছিল পরিচিত। হ্যাঁ, তার মানে আপনার পরিচিত ভাবি যারা, পরিচিত বন্ধু যারা, তারাও আপনাকে এসব বিষয়ে সাপোর্ট করছিল। ওরা তো আসলে একসময় আমারটা নিয়ে ওরা চলছে ফিরছে সবকিছু, ওরা আমি যে কারণে আপনি যা বলতেছেন সবতে রাজি হয়ে যাচ্ছে। বলেন তারপর। পরে আপনার ওই ভাবির বাসায় গেলাম, এই পরে আস্তে আস্তে মনে করেন একবারে সন্ধ্যা, যে এতক্ষণ লাগে মেডিকেল দিয়ে আসতে, যে অনেক সিরিয়াল ছিল আপা এই জন্য, ঠিক আছে, বাট উনি অনেক বিশ্বাস করছে, আচ্ছা সমস্যা নাই। এই এরপরে এরম প্রায় অনৈতিক সম্পর্ক। এরপরে আপনার শেষ ওর বাড়িতে যাওয়া লাগবে, ওর হলে 2রা ডিসেম্বরে ওর পরীক্ষা, আপনার সেকেন্ড ইয়ারের পরীক্ষা মাস্টার্সের, তখন ওর যাইতেই হবে বাড়িতে। তারপরে ও তার সাথে কি আমি যাব, আমার কাছে জিজ্ঞেস করে, আমি তার সাথে যাবো, তুমি কেন যাবা? কয় আমি কারোর সাথে যাবো না, আমাকে তুমি দিয়ে বা। আমি সম্ভব না আমার এই মুহূর্তে। বলছে ঠিক আছে লঞ্চ পর্যন্ত তুমি দিয়ে বা। আমি আচ্ছা ঠিক আছে, সেটা দেওয়া যাবে। পরে ওই দিন আপনার আমি যদি লঞ্চ গার্ডে যাই, ওর হয়তো বোন সাথে যাবে, না হয়তো ওর দুলাভাই যাবে, কেউ না কেউ সাথে যাবে। বাট ওদিন লঞ্চ গার্ডে যাওয়ার ঘন্টা 2 আগে ওর দুলাভাই হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে, মানে ডাইরেক্ট হয়ে। ওর দুলাভাই রেপ কলের হসপিটালে নিয়ে আসি 13 নম্বর। এখন ওর বোন ওইখানে আসে, ওর বোনে আমার হাতে পায়ে ধরেছে, ভাই আপনি একটু ওরে লঞ্চ গার্ডে উঠাই দিয়ান, এটা কেবিনে প্লিজ, আপনার 2টা পায়ে ধরি। হ্যাঁ, তাই এখানে আমার সুযোগ। আমরা আইসা তাড়াতাড়ি ঝটপট করে ওরে নিয়ে লঞ্চ গার্ড চলে গেলাম, ওরা একটা সিঙ্গেল কেবিন করে দিলাম, আমার যাওয়ার নিয়ত না। ও কি করছে, ও আমার বাসা থেকে আমার একটা লুঙ্গি কাপড় ওর ব্যাগে নিয়ে নিছে। হ্যাঁ, এটা ওর প্ল্যান ছিল। আমি যখন কেবিন বয়ের ডাইকে বললাম যে এরা নামাই দেবা আমতলিতে, ইয়াতে পুরাকাটা নামাই দেবা, আর তোমাকে 100 টাকা দিয়ে গেলাম, তখনই ও ওর কাছে বললে, ও আমাকে এমনভাবে টাইনা ধরছে, কয় এখান থেকে তুমি গেলে আমি ঝাঁপাই পড়ব, সিরিয়াস কান্দাকাটি। টাইনা রেখে এখন কি করা যায়, এই সিঙ্গেল কেবিনে 2 জন একাতে চলে গেল। আমরা এই পোশাক, এই জ্যাকেট ছিল এটা, আর সামথিং প্যান্ট ছিল, এভাবে চলে গেলাম ওর বাড়িতে। যাই একদম ফজরে ফর্সা হয় না, ওই সময় নামছি। নামে ওরে একটা অটো রিক্সা করে ওর বাড়ির দরজা আগাই দিচ্ছে। এখন দরজা যখন নামছি, ও আর যাবে না বাড়িতে আমাকে না নিয়ে। আমি কি মনে করছি, এটা কি খেলা মনে করছো? এগুলো কি করে সম্ভব? আমি তোমার বাড়িতে যাই, এখন মানুষ কি বলবে? যাও, কোনো অবস্থা ওরে রাইখে আমি চলে আসছি। চলে আসার পরে আমি তো ঢাকায় ওই দিন যে কোনো অবস্থায় দিনের ভিতরে ঢাকায় পৌঁছে যাই। ঢাকায় পৌঁছে ওর পাশের রুমে এরা বলতেছে যে আপনার বোনের সাথে ও চলে গেছে বাড়িতে, মাইন্ড করছে সবাই। তাই আমি আবার বাসা থেকে একটা লোকের হাতে চাবি দিয়ে কাপড় নেওয়াইছি, যেন আমার কাপড়টা কালকে যেটা পরে গেছি এটা যেন না থাকে। তা আমি পাশের বাসায় বললাম, আমি তো বাসায় আসছি রাত্রে 1টা বাজে, আবার চলে গেছি ভোরে, এইগুলো আপনার সাথে দেখা হয় নাই। ঠিক আছে, এরকম চলছে। ও বাড়িতে বসে তো মনে করেন এক ধরনের পাগল হয়ে গেছে আমার জন্য। এই ও তো কন্টিনিউ ওর ফোনে মনে করেন, আমার ফোন, আমার তো ব্যবসায়িক ফোন, পরে ওর জন্য আর একটা পার্সোনাল ফোন কিনা লাগে, মানে ও কন্টিনিউ ফোনে। ও বলছে ওকে আমি দিছি 200 ড্রেস, ওর ব্যাগ বা ওর চাদর, মানে খুব উন্নত মানের। পাশাপাশি বাসায় থেকে আপনি এই জিনিসগুলো মেনটেন করতেন, মানে বলা যেতে পারে একই কিচেন, একই রান্নাঘর, এই রুম ওই রুম, মানে ফ্ল্যাট একটাই আসলে, কিন্তু আপনারা রুম শেয়ার করতেন। তো আপনার ওয়াইফ বিষয়গুলো খেয়াল করতো না? আমার ওয়াইফ এখানে আসে গেছে, আমার ওয়াইফ কিন্তু ওকে খাওয়াইও গেছে, বাড়ি থেকে হাঁস নিয়ে আসছে, ওকে খাওয়াই গেছে, বোনের মতো কথা বলে গেছে, একসাথে খাইছে চলছে, মানে খুব একটা। ও আচ্ছা আচ্ছা, মানে এমন ভাবে ইনভলভ হয়েছে ভদ্রমহিলা, যাতে করে আপনার ওয়াইফও কোনো সন্দেহ করে না। খুব আমার বাচ্চাকে নিয়ে সারাদিনও ঘুরছে, ও বিরাই বুড়ে যায় না, বাচ্চাকে নিয়ে ঘুরছে। আচ্ছা আচ্ছা। আমার ওয়াইফ যাওয়ার পরে এই ঘটনাগুলো তারপরে শুরু হয়। এরপরে আপনার যখন ওই যখন যেটা বলতে প্রায় এরকম টাকা পয়সা, আর আমার তো এদিকে মনে করেন ব্যবসা বাণিজ্যের দিকে ওদিকে কোনো মনই ছিল না, সব মন ওকে ঘিরে, সব মন ওখানে। আর ওই কাজের প্রতি মন, টাকা পয়সা প্রতি কোনো ওরকম ইয়ে ছিল না। টাকা যেখান থেকে যা আসতো ওর যা লাগতো তাই, ও 5000 লাগতো, 2000 লাগতো, ওর এই কাপড় লাগবে, এটা লাগবে, সেটা লাগবে, যখন যেটা বলছে তখন এইভাবে চলছে। এরপরে 1-2 সপ্তাহ পরে, এক দুই সপ্তাহ পরে ওর বাবার মৃত্যুবার্ষিক 14 ডিসেম্বর, ও আমাকে ওইখানে দাওয়াত দেয় যে এখানে আসবেন। আর ওর বোনও বলছে যে আমার বাবার মৃত্যুবার্ষিক এখানে যাবেন। ওর 2টা বোন, ভাই, সবাই ফ্যামিলি পুরো কনভিন্স করে ফেলেছে। পরে এখন আমি ঠিক আছে ফ্যামিলি সহ দেওয়া, এখন আমি তো ঢাকাতে, তাই আমি চিন্তা করলাম বাড়িতে যখন বলতেছে, আমি 12ই ডিসেম্বর রওনা দিই আমার বাইক নিয়ে লঞ্চে।
রওনা দিয়ে বাড়িতে যাই, হঠাৎ করে আমার ওয়াইফ বলে তুমি কথা না হুট করে বাড়ি চলে আসলা, এত শীতের ভিতরে কেমনে বাইক চালাই আসছো? আমি বলি না, বাইক তো লঞ্চে নিয়ে আসছি। পরে আসলাম, আইসা সকালবেলা ও বলছে তুমি আসছো, আমি ঠিক আছে, আমি আগে দেখা করে এলো, অনুষ্ঠান তো 14 তারিখে, আমার আগে দেখা করো। পরে আগে দেখা করতে গেছি, আমি আমার ওয়াইফে বললাম যে আমার ওই বাইকে আমার লাইসেন্সে তো সমস্যা, একটা মামলা আছে, মামলাটা ভাঙ্গাই আসি, আমার আসতে একটু দেরি হইতে পারে। এই নিয়ে বের হয়ে গেলাম বাইক নিয়ে। আচ্ছা, তাই বের হয়ে গেলাম, ওর বাড়ির কাছে যাই, ওরে ফোন দিলাম, ও বাইরে বেরিয়ে আসলে আমরা যারা বরগুনা শহর, ওই শহরে অনেক ঘোরাফোরা করছি, অনেক জায়গা খেয়েছি। পরে ওর বাড়িও আপনার এলাকাতেই না, আর একটা জেলায়, কিন্তু কাছাকাছি। হ্যাঁ, মোটরসাইকেল বাইকে যাইতে আধা ঘন্টার মতো সময়। আচ্ছা আচ্ছা, ওকে। তারপর পরে আপনার ওই ওদিক সেদিক ঘোরাফোরা করছি, এখন কোথাও চলো। কোথায় যাবো? পরিচিত জায়গা নাই। ওকে, ওইখানেই কিন্তু ইন্টারেস্ট, আপনার সবকিছু গুজবটা ফাঁস হয়ে যায়। তখন 13 ডিসেম্বর ওর সাথে আমি গেলাম। পরে আমার ওই যে ফুফাতো বোনের বাড়িতে বেড়াতে যাই, তো ও ছিল না বাসায়, আমরা তাড়াতাড়ি করে চলে আসি। যাই হোক, ওইখান থেকে যখন আমার ফুফাতো বোন আবার পাশের ঘরে লোকে ফোন করছে যে তোমার যে ভাইটা ছিল, তোমার ভাবিকে না কাকে যায় নিয়ে আসছে মেহমান, তুমি আরেক জায়গায় যাই রয়েছো কেন? আমরা কি মেহমানদারি করাবো নি? এই ওখানে আমার অনেকটা ভালো সম্মান। আচ্ছা, তো ওইখান থেকে আমরা বের হয়ে যাই, ফুফাতো বোন রাস্তায় চলে এসে ভাইয়া কে ডাম ভাবি? আমি কই না, এটা তো আমার শালার বউ, একটু বাড়িতে ঝামেলা হয়েছে জন্য নিয়ে আসছি। আপনি কোন শালার বউ? আমি একটু দেখি, ওর তো হিজাব পরা। তো বলছে তোর চুপ থাক, তো ভাইজামি করণ লাগবে না তোর। যখন আমরা বাইকে উঠে দেওয়াতে আমার ওই বাড়িতে নিয়ে আর আমার পুকুর বাড়িতে নামাই দেন। তো এক বাইকেই গেলাম, আমরা সারাদিন বাইকে ঘুরলাম সন্ধ্যা পর্যন্ত। ঘুরলাম, পরের দিন ওর বাড়ি দাওয়াত। এরপরে আমার ফুফাতো বোন কি করছে, এইখানে বেশ লাগে যে ভাবি ভাইয়ের সাথে একটা মেয়ে দেখছি বাইকে, হিজাব টিজাব পরা, মেয়েটা অনেক সুন্দর আর কি। তখন আমার ফোন দিছে যে তুমি কোথায়? আমি তো এই যে আমাদের বাজারেই আছি। কতক্ষণ লাগবে বাড়িতে আসতে? কই 20 মিনিট লাগবে। বাজার থেকে 20 মিনিট লাগবে বাইকে আসতে। ঠিক আছে, ধরে নাও আর কি। তা আমি খুব দ্রুত বাইক টানলাম, তাই না, বাড়িতে গেলাম। বাড়িতে গিয়ে তোমার সাথে কে ছিল? আমি কই কেউ ছিল না। পরে কয় ছিল, আমি ও জাকিরের বোন ছিল, মানে আমার ফ্রেন্ডের বোন, ও এক জায়গায় যাবে, আগায় দিয়ে আসলাম। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ওই যে আমার বোনের বাড়ি গেছে, সব কথা ও বলে না। আচ্ছা আচ্ছা, ওকে, বলে নাই। কিন্তু আসলে আমার ওয়াইফ একটা সৎ মেয়ে। আমি নাকি যা যা ওর সাথে আমার হয়েছে রাত্রে ঘুমের ঘরে সব বলে দিছি। এই যে জিজ্ঞেস করার পরে? হ্যাঁ। এটা আগেই বলছেন না পরে বলছেন? জিজ্ঞেস করে তখন তো স্বীকার যায় নাই। হ্যাঁ, এরপরে ঘুমের মধ্যে বলছেন? ঘুমের ভিতরে সব বলে দিছি। কিন্তু ও কি করছে, ঘুমের ভিতরে অনেক কান্না করছে এই শুননা। ও মনে করছে আমি জাগনা অবস্থায় বলতেছি। আমার তো রেকর্ড ছিল না, আমি রেকর্ড করে রাখতাম। পরে আমার সকালে বলছে সবকিছু মনে মনে হন, আমি কোনো কথাই স্বীকার হই না। অনেক ই করছে, আমি মানে একটা চর দিছি। এমন হতে পারে আপনাকে মিথ্যা স্বীকার করানোর জন্য একটা মিথ্যা ট্র্যাপ ফেলেছে? না, মিথ্যা না। আচ্ছা, মিথ্যা না, কোনো মিথ্যা কথা না। এরকম সৎ নারী যারা এরা নাকি এরকম ই করে, অনুভব করতে পারে, মানে কি একটা দোয়া লেখে রাখে। হ্যাঁ, যাই হোক, এই ধরনের আর কি। পরে আর কি আমি অস্বীকার গেছি। অস্বীকার যাওয়ার পরে ও মানতেছে না, পরে একটা চর দিছি। পরে ও কোনো পিঠ উদ্ধার করে নাই, একটু মন খারাপ করছে। আমি ঠিক আছে, মন খারাপ করো না, হইতে পারে মানুষ মাত্র ভুল ভ্রান্তি, যদি হয়ে থাকে আর হবে না। আচ্ছা ঠিক আছে। পরে আমি তার পরের দিনই ঢাকায় আসবো। ও আমাকে মানে অদা করাইতেছে যে তুমি ওর সাথে আর কোনো ফোনে কানেক্ট করবা না, কোনো যোগাযোগ করবা না। হ্যাঁ, ওর বাড়িতে ওই 14 ডিসেম্বর পরের দিন ওর বাড়িতে ও আবার ফোন দিছে আমারে, কই তুমি আসতেছো না? আমি কই আচ্ছা ঠিক আছে, তুমি তোমার ভাবির একটা ফোন দাও, আরে বলো যে ভাবি আপনিও আসেন। তাও ফোন দিয়েছে, ভাবি আপনিও বাচ্চাকে নিয়ে চলে আসেন, ভাইও আসছে। আমার তো যাওয়া সম্ভব না, বাচ্চারা যাবে আর আব্বু যাবে। আমি বলছি না, যাবো না, যেহেতু তুমি মাইন্ড করছো এখানে আর যাবো না। বলছে না, বলছে মেয়েটা যাও তুমি। তখন আমি আবার আমার বড় বাচ্চা দুইটা নিয়ে বাইকে চলে গেছি। চলে যাওয়ার পরে বাজার থেকে প্রায় 10 কেজির মতো মিষ্টি নিলাম, ফল টল অনেক কিছু নিলাম, নিয়ে ওর বাড়িতে গেছি। ওর বাড়িতে মেহমানের আয়োজন প্রায় 1-150। ওদের আমার আলাদা আপ্যায়ন হইলো আমার বাচ্চা ওদেরকে। পরে বললো যে আজকে দিন থেকে যান। বলছি না, থাকা যাবে না। পরে আমার মেয়ের কাছে জিজ্ঞেস করলাম, মা থাকা যাবে? আমি মা পরামর্শ করি, ও অনেক জ্ঞানী। বলছে যে না, এখানে যদি থাকো তাহলে মা অন্য কিছু মনে করতে পারে, আম্মু তুমি থাকো না, চলো। তাই আমরা সন্ধ্যার পরে ওখানে খানা খাইয়া আবার বাইক দিয়ে চলে আসলাম। চলে আসার পরে ওইখানে আবার আমার কমিটমেন্ট করে আসতে হয়েছে ওর আম্মার সাথে, ওর বড় বোনের সাথে, যে আমি কালকে ওর বাসায় দুপুরের খানা খাবো, যে কোনো ওয়ে খাইতেই হবে।
তুমি আমার মেয়ের জন্য এত কিছু করছো, এখানে আমি তোমার মনের মতন খানা খাওয়াইতে পারলাম না সবার ভিতরে, আসবাই। পরে এক পর্যায়ে স্বীকার করে আসছি, ঠিক আছে। পরে আমার মেয়েকে বলছি, মা ওইখানে আমি কালকে যাইতে হবে, কিভাবে যাব? মেয়ে বললো যে মেয়ে আবার যাইবে ওর ফুপুকো বাড়ি। ঠিক আছে, আমার ওইখানে নামাই দিয়া তুমি চলে যাবা। হ্যাঁ, আমি আবার চলে গেলাম। ও মেয়ে 2-3 দিন পরে আসবে। আমি ওর বাসা ওখানে চলে গেলাম, ওরে ফোন দিলাম, কোথায়? ওকে আমি বরগুনা যাচ্ছি। আমি ঠিক আছে, আমি আসতেছি। বরগুনা সারাদিন ঘোরাফোরা করে 3টা বাজে ওর বাড়িতে চলে আসছি, 2জন একাত্রী চলে আসলাম। ওর ভালো খানা দানার ব্যবস্থা খাইলাম, খাইয়ে আমার চোখ লেগে গেছে। আরও বাইকে করছি, ঠান্ডাটা লাগছে। আমি আমার ঘুম আসে, পরে ওর ঘরের খাটে বিছানা দিল, কম্বল দিয়ে শুয়ে পড়ছি। উঠা দেখে রাত্র 8টা। পরে বলছে আমি 8টা বাজুক আর যাই বাজুক আমার চলে যেতে হবে। কয় না, এখন তো যেতেই পারবা না। ওর সবাই পরে রাত্রে ওরা পিঠা বানাইলো, আমারও সাথে নিল। এই নিয়ে অনেক রাত্র হইলো। রাত্রে ওরা মাসায় ঘুমাইছে, আমি নিচের একটা খাটে ঘুমাইছি। ও রাতে 3টার দিকে আমার আইসা বিছান টিছান ঠিক আছে কিনা আমার জাগাইছে। আমি কইছি, ঠিক আছে তুমি এখানে আসছো কেন? কয় এমনিতে আসলাম। ঠিক আছে চলে যাও আগে। হ্যাঁ, এখানে ওর মামি আবার এগুলো দেখছে সব। আচ্ছা, ওর মামি দেখে চতুর্দিকে সন্দেহ ছড়াচ্ছে আর কি। ওর মামি দেখার পরে, ওর মামি ওইখানে ইনভাইট ছিল। ওর মামি আবার আমার দুঃসম্পর্কের খালা লাগে। ওর মামিও ওর ক্লাসমেট। পরে আর ওর মামি বললো যে মামা আপনার মামাক বাড়ি যাবেন? আমি কি হ্যাঁ। কয় তাহলে আপনার সাথে আমি যাবো, কিন্তু ওকে বলবেন না। ঠিক আছে। তো ওরে 2-3 জনে এক বাইকে গেছি। ওর মামিগো বাড়িও গেছে, আর ও আবার ওর মামিগো বাড়ি যাইয়া ওর শ্বশুর বাড়ি যাবে। শ্বশুর বাড়ি থেকে আবার বাড়িতে চলে আসবে। ওই রাত্রে পিঠা বানাইছে ওর শ্বশুরের জন্য নিয়ে যাবে। পরে ওরে নামাই দিচ্ছি, ওর মামির আবার গিয়ে আনছি। ওর মামি পোতে পোতে বললো যে মামা ও তো আসলে ভালো না মেয়ে। হ্যাঁ, ও তো আপনার অনেক লাভ করে, আমার কাছেও শেয়ার করছে। হ্যাঁ, আমি কি কন, আমি তো এগুলোর ভিতরে নাই। আমি মামা সব জানি। তখন মামি অনেক কিছু বলা টলার পরে এখন আর কি আমি ওই দিন তো দুপুরের দিক দিয়ে ওর বাড়িতে চলে আসলাম। এর ভিতরে ও রাত্রে আমার ওয়াইফ ফোন করছে, তুমি কোথায়? আমি বললাম যে আমার খালাতো ভাইয়ের বাড়িতে আসছি, এইখানে তো আমার হেডলাইট কাইটে গেছে বাইকের, এখন আসবো কেমনি, রাত্রে আসা যাবে না, তুমি খালাতো ভাইয়ের সাথে কথা বলো। খালাতো ভাইটা আমি ম্যানেজ করছি, ও আমার একই এক বয়সী, ও প্রাইমারি টিচার। ওকে ম্যানেজ করছি, কনফারেন্সে দিছি। কনফারেন্সে দিয়া বলছে ঠিক আছে ভাবি থাকুক, সমস্যা নাই। তো ওর ফোন যে রিসিভ করছে, কনফারেন্স নাকি এটা দেখে নাই। বাস ও বাড়িতে রয়ে গেলাম। পরে এইগুলা সব আর কি জানা গেছে। জানার পরে আমি স্বীকার করছি সব আপনার ওয়াইফের কাছে। হ্যাঁ, স্বীকার করছি। স্বীকার করার পরে ও অনেক ক্রিয়াকাণ্ড বলছে যে আর কথা যোগাযোগ করবা না। আমি আবার যেদিন ঢাকায় আসি, ওই দিন আবার ওর বোনরা 2জন ঢাকায় আসে। ও আগাই যে, ও কয় তুমি কি ঢাকায় যাবো? আমি হ্যাঁ। আমি বরগুনা আসছি, তাই তুমি আসো দেখা করি। ওইখানে দেখা করলাম আমরা বরগুনা। ওই যে টিওনোর গেস্ট রুম থাকে না, ওইখানে টিওনোর ড্রাইভার আমার একটা বেয়াই, ওর মাধ্যমে ওই গেস্ট রুমে দেখা করছি। তখন আবার ওই দেখা করাটা ওর বোনের সাথে ধরা খাইছি আমরা। ধরা খাওয়ার পর ওর বোনে আমাকে বলছে, ভাই দেখেন এগুলো কি, সরি। ওই ভাই, ওই বোন, যে বোন আপনার পাশে ভাড়া থাকতো, তখন ধরা খাইলো? হ্যাঁ, তখন ধরা খাইলো। এখন ওরা আমার কিন্তু ওরা আম্মা শুনছে আমি একাত্রেই যাবো। ওরা আম্মা আমার জন্য আবার মুরগি টুরগি পাকাই দিছে, যে ওই ছেলে যাবে একই লঞ্চে যাস, তাইলে ওর খাওয়ান দিস। পরে ওর বোনে আর লঞ্চে বসে আমার সাথে কথা বলে না। আমি বাইক উঠেছি অন্য ইদ্দা স্টেশন দা, উঠাবার পরে আমি তো কেবিনে, ওরা নর্মালি। তাই গেলাম, ওর বোনের কথা বলে না। ওর বড় বোনটা সকালবেলা আমার ডাকছি, আসছে আমার কাছে, ভাই যাই হয়েছে এগুলো তো আসলে হয়, যাই হয়ে গেছে, এগুলো মিস্টেক, আপনি কিছু মনে করেন না ওর ব্যবহারে। যাই হোক, এ পর্যন্ত গেছে। বাড়িতে আসলাম, তারপরের দিন আবার বাসায় আসছি, ওর বোনে ডাক দিয়ে ভাত খাওয়াইছে, ভাই ঘরে আসেন, কিছু মন খারাপ করছেন নি। খাইলাম, দিলাম ভালো। এখন ওরে কথা বলতে নিষেধ করছে, আমারও বলছি, কিন্তু ওর জ্বালায় আমি পারছি না। ও বারবার ফোন দিয়ে ডিস্টার্ব করে, এইটা সেইটা, মানে বিভিন্ন, মানে ও যা চায় তাই দিই আমি, টাকা পয়সা যেহান যা লাগুক, মানে ওর যা লাগে ওভার আমি দিচ্ছি। প্লাস বাড়িতেও দিই, বাড়িতে একটু মানে আগের তুলনামূলক কম। আর ব্যবসা বাণিজ্যের দিক তো আমার একবারেই খেয়াল নাই। যাই হোক, এই পর্যন্ত চলছে। চলার পরে একদিন ফজরের নামাজ পইরা আমি ও ফোন দিছে, আগেই ফোন দিছে, নামাজ পড়তে উঠছো? আমি বলছি না। আমি নামাজ পড়ে নেই, পরে ফোন দাও। নামাজ পড়ে ও ফোন দিছে, আমার ওয়াইফও ফোন দিছে। ফোন দিয়ে ফোন ওয়েটিং পাইছে। আমি আবার সাথে সাথে কাইটা দিয়ে ব্যাক করলাম। আমি ফোন দিছি আমার শালার সাথে শহীদুলের কথা, ওর কাছেও আমি ফোন দিছি, জানিয়ে কথা বলবা। আমি ওর ফোনে ফোন দিছি, ওর ফোনে ওয়েটিং পাইছি। তোমাকে না বলছি কথা না বলতে, আমি আসতেছি ঢাকা। ও ওই দিন সকালেই চলে আসছে ঢাকা, সন্ধ্যার ভিতরে ঢাকা। যাক, ঢাকা আসার পরে রিসিভ করছি সুন্দরভাবে। ও তো ছিল বাড়িতে, শাহনাজ ছিল বাড়িতে। ও আয়সা অনেক রাগারাগি করছে। রাগারাগি করার পরে ওর বোন আবার আমার ওয়াইফের কাছে মাপ টাপ চাইছে।
চাওয়ার পরে আমার ওই ফোনে থেকে অনেক ওই মেসেঞ্জারের যেগুলো চ্যাটিং হয়েছে দেখতে চাইছে বা কিছু একটা থাকে না, আমি আবার ফোনটা ভেঙে ফেলাইছি, খুব দামি ফোনই ছিল, ভেঙে ফেলাইছি, পরে ফুল ভেঙে ফেলাইছি। পরে এই পর্যন্ত, এরপরে স্থবির আর থাকে না, ওরে নিষেধ করে, সবাই নিষেধ করে, মাপ টাপ চাইয়া ফুল ফ্যামিলি, ওর সাথে ঝগড়া হয়, আমার ওয়াইফের সাথে প্রচুর ঝগড়া ফোনে, আর ওর বোনও ওরে বকে আমার ওয়াইফের সামনে, ওরা আম্মাকে দিয়া বকায়। এরপরে দিন 15 মাসখানি গেছে, আমার ওয়াইফ বলছে ঠিক আছে আমি আর যাবো না ঢাকা থেকে, থাকো সমস্যা নাই, তাহলে ভালো করে আর একটা বাসা নিই। তা নিলাম পরে আমিও দেখি ওখান থেকে ফেরা যায়নি, কিন্তু ও আমার ফোনে ডিস্টার্ব হয়। পরে আবার আরেকটা লোকাল ফোন কিনলাম, আরেকটা ফোনটা আমি বাইকের নিচে, যে সিটের নিচে একটা গ্যাপ থাকে না, ওই গ্যাপে ঢুকিয়ে রাখতাম, যখন বাসা থেকে বেরোইতাম তখন ওই ফোনটা কথা বলতাম ব্লুটুথ কানেক্ট করে। আচ্ছা, এভাবে চলছে। এরপরে আপনার নেক্সট ও আমার একদিন ফোন করে, মানে আমার জানি কেমন লাগছে, মানে ও কনসার্ট হয়ে গেছে, কনসিভ করেছে। হ্যাঁ, আমি বলছি কি বলো, তাহলে এখন কি করবা? আমি কই ঠিক আছে দেখি কি করা যায়। তা আমি একবারে না বলছি, ঠিক আছে দৃষ্টি নষ্ট করার দরকার নাই, আমি তো সবই আমার ওয়াইফের কাছে বলছি, আমি ওর কাছে কথা বলবো কি করা যায়। না, ও কোনো অবস্থায় রাখবে না, ও ঔষধ এনে খাইছে, খাওয়াতে মানে ঔষধের রিয়াকশন করার পরে শারীরিক অবস্থা বেশি ভালো যাইতেছে না। পরে আমার ফোন করলে ঢাকা আসবে, আমি ঠিক আছে আসো তাহলে ডাক্তার দেখাই দিই। পরে আমার ওয়াইফরে বললাম যে ও তো ঢাকা আসতেছে, ওরে তাহলে আমি আগাই নিয়ে আসি, ওর এই সমস্যা হয়েছে। আমার ওয়াইফের কাছে বলছি যে ওর কনসেপ্ট হয়েছে এই কাহিনী সব কিছু। পরে আমার ওয়াইফ টাকা দিল আরও ঘর থেকে, নিয়ে ওরে এটারে আগে ডাক্তার দেখাও। পরে ডাক্তার দেখাইয়া ওরকে আবার পাঠাই দিলাম বাড়িতে, ওর বোনের বাসায় ছিল, ওর বোন সহ আসলো, আবার বাড়িতে পাঠাই দিলাম। যোগাযোগ চলছে, যোগাযোগ কোনো বন্ধ হয় না, কিন্তু আমি অফ করার জন্য চেষ্টা করছি, ফোন ধরি নাই, অফ করে রাখছি। আসার পরে ওর সাথে যোগাযোগ চলছে, এখন ওর সাথে গোপনে এই রমজানে যোগাযোগ, এটা প্রতিদিনই আমাকে রাত্রে বলতেছে দেখো অনেক কিছু হয়েছে, আর বাইরো না, এগুলো থামো। মানুষে কিন্তু জানে না এখনো, আমি কিন্তু কারো জানাই না, আমাকে অনেকে বলছে আমরা বিচার করি বা আমরা এগুলো করি, ওদেরকে পিটাই নাহলে ওরে সোজা করে দিই, আমরা কারো কাছে বলি না। আর আমার ওইখানে ওই এলাকায় যে আমার কিছু শুনলে বা আমার কিছু বলবে এরকমও না, আমার মোটামুটি একটা ভালো লেভেলে পার্সেন্টেজ চলাফেরা, যার কারণেও কেউ কিছু বলতে পারে নাই। তখন মোটামুটি ঠিক হয়ে আইছি। মাঝখানে একদিন পুরাই ঠিক, আমি ওর ফোন টোন সব মানে আমার ফোন ওর ফোন ব্লক করে রাখছি যে না ওর সাথে আর কথা বলবো না। পরে ও বিভিন্ন নাম্বার থেকে ফোন দেওয়ার পরে আমি কথা বলছি, আমার একটা ফ্রেন্ড দেখছে, কার সাথে কথা বলছে, আমি ওর সাথে কথা বলছি, কার সাথে এখনো কথা বলো কেন, আমি বলছি আর বলবো না। আচ্ছা ঠিক আছে। ও আর বোনকে দ্বারা অফিস থেকে যাওয়াতেছে, ওর বোনকে ডাইকে আর বলছে সব কিছু যে এই ওরা যোগাযোগ করতেছে এখনো, এই অবস্থা। ওর বোন আমাকে ফোন দিয়ে বিভিন্ন ভাষায় বকছে। ও বলার পরে আমি পরের দিন ওর বাসায় গেছি, আমার ওয়াইফরে বলছি যে দেখো আমি তো ফোন করি নাই, ও এই নাম্বার দিয়ে ফোন করছে, এগুলো তো আমি জানিও না, আনো নাম্বার ফোন আসলে তো ধরতেই পারি। যাই হোক, তারপর কি করেছেন? পরে বলছে ঠিক আছে আমি জিজ্ঞেস করি, হ্যাঁ যোগাযোগ হয়েছে এইভাবে, ও আনো নাম্বার দিয়ে ফোন করছে, আমি ফোন রিসিভ করছি, এটা ঢুকি যোগাযোগ। পরে আচ্ছা ঠিক আছে আমি বলতেছি, ওরে বলছে। পরে আমি যে পরের দিন সকালে দিচ্ছি যে আপনি যেসব ধরনের বক্স দেন আমাকে, এগুলো তো আমি রিটার্ন করতে পারি, আমি তো করবো না, কিন্তু এই যে নাম্বারগুলো কে আর এগুলো তো আমি চিনি না, আপনি চিনেন? কয় না। পরে ওই নাম্বারগুলো ফোন দিচ্ছে, একটা ওর চাচির, একটা ওর চাচাতো বোনের, বিভিন্ন নাম্বার থেকেও ফোন দেয়, তো এগুলো রিসিভ করতে তো আমার সমস্যা না, আমি যেহেতু ব্যবসা করি সব নাম্বারই রিসিভ করতে হবে এইভাবে। তখন মানে ওর সাথে এই যোগাযোগ শেষ আমার, ও যোগাযোগ করে না, ওরা মা ওরকে মানে বড় ধরনের একটা ক্রিয়াকাণ্ড করাইছে যে আর যোগাযোগ করবো না। তখন আমি আর যোগাযোগ করি না, তখন ওর কিছু মানে কিছু কথাবার্তা বা কিছু একটা এরকম দেনা পাওনা বা এরকম একটা কথাবার্তা মানে শেষ থাকে না, এরকম আমি একটা চাইছি ওর সাথে মানে যোগাযোগ করবো, বাট ও কোনো যোগাযোগ মানে বিচ্ছিন্ন করে রাখছে। তা আমি প্রায় দিন ওর SMS দিছি যে যেগুলো হয়েছে এগুলোর ভিতরে আসলে সরি, এগুলার আর কিছু মনে করো না, মানুষ মাত্র হয়ে থাকে, তুমি দয়া করে মাপসাপ করে দিও আমারে। আর চাইছি ওর সামনাসামনি এরকম কিছু, তাই এরকম কিছু হয় না। ও আরও অন্য মানুষের সাথে আমাকে উল্টা, ওর বোন উল্টা সিধা বলছে। তাই আমি অ্যাকচুয়ালি ফিরে আসছি, ওর যে হাজব্যান্ডটা ওর সাথে আমার মানে এই মুহূর্তে কানেক্ট হয়ে যায়। এই মুহূর্তে কানেক্ট হয়, আমার কিছু ফ্রেন্ড সার্কেল আছে, একসাথে খেলতাম গ্রামে, ওদের এই ফ্রেন্ড লিস্টের এই মুহূর্তে কানেক্ট হয়ে গেছে। কানেক্ট হওয়ার পরে আমি ওর SMS করছি কে আপনি, পরে বলছে অমুক থেকে অমুক সেই। পরে ওর সাথে ওর হাজব্যান্ড একটা ছবি পাঠাইছে, ছবিটা আমার দেখে খুব মায়া লাগছে, মানে ও এখানে খুব ভালো চেহারা ছিল, এখানে বিদেশে খাটে খেতো, চেহারাটা নষ্ট হয়ে গেছে। চিন্তা করলাম এই মেয়ের জন্য এত কিছু করতে ও খাটতেছে, আর এই মেয়ে কি করতেছে আর আমি তার কি করতেছি। এক্স্যাক্টলি, হ্যাঁ আমি তার কি করতেছি, আসলে এটা ভুল করতেছি না, ওর সাথে আর যোগাযোগ করবো না।
ও ভালো থাক, ওর সাথে আর যোগাযোগ করবো না। পরে ওর হাজবেন্ডের সাথে আমার ইমুতে কথা হয়, প্রায় কথা হয়। এখন ওর ইমু চালায়। ওর হাজবেন্ড জানে পুরো বিষয়গুলো? না, মোটেই না। লোকাল ফোন দিয়ে ওর হাজবেন্ড আমার সাথে যোগাযোগ করে। মাঝখানে আমি কক্সবাজার ঘুরতে গেছি, ওর হাজবেন্ড ফোন দিছে যে আমি অন্য একজনের অ্যাডে দেখছি আপনার ছবি, একজনের ফোন দিলাম কেমন আছেন, বেড়াতে আসছি কক্সবাজার 3 দিনের লেগে ট্যুরে। আপনার এই পুরো বিষয়গুলো করতে গিয়ে আপনার কি কি লস হয়েছে? আমার লস হয়েছে আপনার ক্যারেক্টার লস, এভরিথিং লস। আপনার ক্যারেক্টার লস তো হয়েছেই এক, দ্বিতীয়ত আমার ব্যবসা। ক্যারেক্টার লস হলে আর কিছু থাকে না। এটা আমি বুঝতে পারছি, যদিও লেখাপড়া ওরকম না করে থাকি, কিন্তু যেটা ভাষাই বলে ক্যারেক্টার লস, এভরিথিং লস, এটা তো এভরিথিং লস। আর দ্বিতীয় আমার এই কাজ বসে কোনো মন বসে ছিল না, যার কারণে কাজগুলো মনে করেন হ্যাং হয়ে গেছে, আমার হাত থেকে সরে গেছে। হ্যাঁ, আমার কিছু মালামাল মনে করেন চুরি হয়ে গেছে। আবার কাজের ভিতরে সময় দিনে মানুষ ওরকম ইঞ্জিনিয়ার আমাকে ফোন করে না পাইলে, অন্য জায়গায় একটা কাজ ছিল আমার জন্যই করে নাই, তাও সময় দেয় না। দেখো এক লেন্ডারের কাজ জিজ্ঞেসে কেমন ছিল, ভালোই, এখন সময় দিচ্ছে না, ফোনে পাই না রেগুলারই, এই অবস্থা। তাই এগুলা বললে আমার তাই জন্য কাজবাজ বলতেই ছিল না, খুব মানে খারাপ ছিল। এখন এই 1 জানুয়ারিতে একটা কথাবার্তা হয়েছে, মোটামুটি আর কি পর্যায়ে চলতেছি। আর একটা জায়গায় এখন এক বড় ভাইয়ের এক জায়গায় আমি মানে টেকনিশিয়ালি আমি খুবই ভালো কাজ করি, ওই জন্য উনি আমাকে নিয়ে রাখছে, ওনার কাজ দেখাশোনা করি বা করি। তো সবকিছু মিলে আপনি আপনার ওয়াইফের কাছে কখনো সরি বলেছেন এই বিষয়টা নিয়ে? হ্যাঁ, অনেকবার সরি বলেছি, ও আসলে মাফ করে দিয়েছে। তারপরে ওই ওনারা ওখানে কাজ করতেছি, উনি আমাকে এই 1-1.5 টাকা, যখন যেটা হয় 1000 টাকার কম না, উনি আমাকে সম্মান করে দেয় প্রতিদিনই, দিনে দেয় বা 2 দিন পরে দিলে 2-3 হাজার টাকা দেয়। আমি আপনাকে একদম টু দ্য পয়েন্টে কোয়েশ্চেন করি। আমি জানি গল্পটা একটা ভালো লেসন আছে। এই যে আপনি কত দিনের সম্পর্কে ছিলেন ওনার সাথে, কয় মাসের সম্পর্ক বা কয় বছর? 15 মাস হবে। 15 মাস। কি পেলেন এই 15 মাসে? পাওয়ার জায়গাটা কি ছিল? বা যারা এই ধরনের সম্পর্কের মধ্যে জড়াচ্ছে বা জড়িয়ে আছে তাদেরকে আপনি কি বলবেন? আসলে এটাতে যখন পাইছি তখন অনেক কিছু মনে হয়েছে, বিনোদন অনেক কিছু পাইছি। আসলে এখনটা আমি বুঝি যে আমি জীবনে যা ভুল না করছি, এই একটা শেষ ভুল করছি, আর এই ভুলই মনে করেন আমার এভরিথিং শেষ হয়ে গেছে। হ্যাঁ, এরকম ভুল যদি কোথাও কেউ করে, তার ভুলের মাসুল আজীবন দিতে হবে। দেখেন, শুধু একটা কথা বলি, ওয়াইফ আছে, বাচ্চা কাচ্চা আছে, চাকরি হারাতে হয় নাই, জব আছে, সব কিছু আছে, তারপরেও উনি বলতেছে আমার অনেক কিছু লস হয়ে গেছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এই ধরনের সম্পর্ক যখন রিভিল হয় তখন বউ থাকে না, বউ না থাকলে বাচ্চাও থাকে না, আর তারপরে যেটা হয় আপনার মান ইজ্জত থাকে না, চাকরি বাকরি থাকে না, পুরা পথে বসে যাওয়ার মতো অবস্থা হয়। সে অর্থে আল্লাহ আপনাকে অনেক জিনিস থেকে সেভ করেছে, কারণ আপনার ওয়াইফটা অনেক ভালো। আজকের অনুষ্ঠানে যদি কাউকে রেসপেক্ট করতে হয় সেটা আপনার ওয়াইফকে আমি করবো, কারণ উনি আপনার প্রতি টাফ হন নাই, উনি আপনার প্রতি কঠিন হন নাই, কঠিন না হয়ে আপনাকে খুব ঠান্ডা মাথায় উনি ডিল করেছেন। এটা সব মেয়েরা পারে না, বা এটা সব ছেলেদের